আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত এবং অফসুনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা আজকে আলোচনা করব স্ট্রেস ও তার প্রতিকার নিয়ে। এখন কিন্তু বহুল আলোচিত একটি শব্দ, আমরা প্রায়ই এই শব্দটা বলতে শুনি যে আমি খুব স্ট্রেসের মধ্যে আছি। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে প্রোগ্রাম করেন। তো আমাদের আসলে প্রত্যেকের ডেইলি লাইফে কিভাবে এই স্ট্রেস ভূমিকা রাখছে, কিভাবে আমরা এর থেকে বের হয়ে আসতে পারি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর জিনাত জি লায়লা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফরেনসিক সাইকিয়াট্রি বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এবং আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ জুবায়ের মিয়া, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। স্যার এবং ম্যাডাম, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ম্যাডাম, আপনাকে দিয়ে এই প্রশ্নটা শুরু করছি। এই যে আমরা স্ট্রেস নিয়ে বললাম, আপনি কি আমাদেরকে, সবাই স্ট্রেস সম্পর্কে একটা ধারণা তো প্রত্যেকের মাঝে আছে, কিন্তু আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন যে আসলে স্ট্রেস সম্পর্কে কি বোঝায়, আমরা কোন জিনিসটাকে স্ট্রেস বলি? আসলে ধন্যবাদ। আমাদের বর্তমান যে আমাদের জীবনযাপন বা আমাদের যে লাইফস্টাইল আমরা এখন করি, আমরা অনেক সময় আমরা বলে থাকি যে আমরা খুব স্ট্রেসের মধ্যে থাকি। স্ট্রেসের বাংলা আমরা বলতে গেলে আসলে বলি যে আমরা চাপ, সেটা যে কোনো ধরনের চাপই হতে পারে। স্ট্রেস হচ্ছে আমাদের যে কোনো একটি মানুষের ব্যক্তিগত জীবনের একটি স্বাভাবিক আমাদের একটি প্রক্রিয়া। যেমন আমাদের ইমোশনের মধ্যে আমাদের স্বাভাবিক একটি প্রক্রিয়া, সেরকম স্ট্রেসও একটি আমাদের প্রক্রিয়া। এই স্ট্রেসটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন ধরনের, যখন আমরা চাপ বা কোনো সমস্যার সম্মুখীন হই, এই স্ট্রেস তখন আমাদের মধ্যে কাজ করে। কখনো কখনো এই স্ট্রেসটা আমাদের মধ্যে ভালো হিসেবে কাজ করে, ভালো দিক হিসেবে। আবার কখনো কখনো আমাদের অতিরিক্ত স্ট্রেস বা এই চাপগুলো আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যা করে থাকে। তো স্ট্রেসের অনেক আমাদের পজিটিভ দিকও আছে। যেমন সবসময় স্ট্রেস সম্পর্কে আমাদের কিন্তু একটু নেগেটিভ ধারণা কাজ করে। স্ট্রেস মানেই খারাপ, স্ট্রেস মানে হয়তো বা নেতিবাচক কিছু, নেগেটিভ কিছু আমাদের লাইফে। আসলে তা নয়। স্ট্রেসের যেমন একটা স্ট্রেস একটা স্টেজ আছে, সেই স্টেজে কিন্তু আমরা যদি স্ট্রেসটা আমাদের মধ্যে না কাজ করে, তাহলে কিন্তু দেখা যায় আমরা কাজটা সম্পন্ন করতে পারি না। যেমন ছোটোখাটো কোনো আমাদের সামনে পরীক্ষা আছে, স্ট্রেসটা কাজ না করলে আমরা পরীক্ষার প্রস্তুতিটা ভালো হবে না। আমাদের একটি কাজের চাপ আছে হয়তো কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি স্ট্রেসটা কাজ না করলে আমরা কিন্তু সেই কাজটা আমরা সম্পন্ন করতে পারবো না। বা আমাদের পরবর্তী দিনে আমার একটি পারফরমেন্স আছে, আমার একটি অ্যাসাইনমেন্ট আছে, সেই আমাদের মধ্যে যে স্ট্রেসটা যদি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই পারফরমেন্স বা আমাদের ওই অ্যাসাইনমেন্ট বা ওটা হচ্ছে আমাদের কিন্তু সুন্দরভাবে আমাদের স্ট্রেসের কারণে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। এছাড়াও স্ট্রেসের যেমন আরও কিছু পজিটিভ দিক আছে, যেমন হচ্ছে আমাদের এটি আমাদের মানে মনোবল বাড়াতে সাহায্য করে, আমাদের কাজের দক্ষতা বাড়ায়, আমাদের বিভিন্নভাবে আমাদের স্ট্রেসগুলো কিন্তু আমাদের লাইফে নানাভাবে কিন্তু জড়িয়ে আমাদের কিন্তু দেখা যায় অ্যাজ এ হোল আমাদের কিন্তু একটা কাজের প্রতি মোটিভেশনও তৈরি করে। তার মানে শুধুমাত্র নেগেটিভই জিনিস নাই, অনেক পজিটিভ ব্যাপারও আছে। হ্যাঁ, অনেক পজিটিভ দিকও কিন্তু আমাদের স্ট্রেসের আছে। তার মানে স্ট্রেস কখনো কখনো ভালো ভূমিকাও রাখতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আস্তে আস্তে আজকে আরও অনেক কিছুই জানবো। স্যার, আপনার কাছে প্রশ্ন, যে তাহলে ওই আবার একটু ওই কেতাবি কথা, যে তাহলে স্ট্রেস কয় রকমের স্ট্রেস আছে স্যার? আসলে আমরা যদি স্ট্রেসের টাইম হিসেবে চিন্তা করি, টাইম ফ্রেম, যে একটা হলো স্বল্প মেয়াদি স্ট্রেস বা অ্যাকুট স্ট্রেস, আর আরেকটা হলো দীর্ঘমেয়াদী বা ক্রনিক স্ট্রেস। আচ্ছা। তো অ্যাকুট স্ট্রেসকে আমরা ভাববো যে এই বর্তমান সময়ে আমার সামনে কি মানসিক চাপটা আছে। যদি ছাত্র হয়, তার হয়তো সামনে পরীক্ষা, একটা বোর্ড ফাইনাল, সেই জন্য একটা স্ট্রেসে পড়ে যেতে পারে। অথবা কারো কেউ অসুস্থ হয়ে পড়লো, হঠাৎ করে একটা বিপদগ্রস্ত হয়ে পড়লো। আচ্ছা। তার পরিবারের কোনো একজন সদস্য হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, সেটা তার একটা স্ট্রেস। এগুলি আমরা একুট ভাবতে পারি। আর ক্রনিকগুলি হতে পারে যে কারো ব্যক্তিগত জীবনে দীর্ঘমেয়াদী সমস্যা, সেটা তার মনোসামাজিক দ্বন্দ্ব বা তার পার্সোনাল রিলেশনশিপের প্রবলেম, অথবা তার কোনো একটা যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হলো, তার চাকরিতে চাকরিতে তার অনিয়মিত বা তার বেতন নিয়ে সমস্যা, এগুলি যদি দীর্ঘমেয়াদী থাকে, তাহলে সেটাকে আমরা ক্রনিক স্ট্রেস বলতে পারি। আরেকটা স্ট্রেস আছে, যেটা হলো একটা ডিজাস্টার হয়ে যাওয়ার পরে, সেটা কমপক্ষে 1 মাস পরে, অনেক বছর পরেও আসতে পারে। মানুষের জীবনে যদি খুবই কষ্টের একটা স্মৃতি বা
কষ্ট সে যদি প্রত্যক্ষ করে, তার পরবর্তী জীবনে সে হয়তো ওই স্ট্রেস থেকে ওই মুহূর্তে বের হয়ে এসেছিল, কিন্তু অনেক বছর পরেও তার মনোজগতে একটা ছাপ রয়ে যায়। সেই কথাগুলি ভাবলেই সে শিউরে ওঠে, তার ফ্ল্যাশব্যাক হয়, সে অস্থির হয়ে যায়, তার বর্তমান কাজে মনোযোগ দিতে পারে না। আমরা যেটাকে বলি পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এগুলি গেল আমরা যদি বলি যে সময় ধরে যে স্ট্রেসগুলি। আরেকটা আমাদের আপা সুন্দর করে বলেছেন যে স্ট্রেস যদি আমার স্ট্রেসের কারণে যদি আমি শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি, অর্থাৎ যেটা আমার বিভিন্ন মানে আমার যে শরীর এবং মনকে অস্থির করে তোলে, এই ধরনের একটা স্ট্রেস, যেটা আমরা খারাপভাবে বলতে পারি যে এই স্ট্রেস আমার শরীরের মনে খারাপ প্রভাব ফেলে। আরেকটা হলো যে ভালো প্রভাবও ফেলতে পারে। যেমন উনি বলেছেন যে আমরা যদি স্ট্রেসে না থাকি, আমার সামনে একটা পরীক্ষা, কালকে সকালে উঠতে হবে, আমাকে আমার লেসনটা আগে থেকে প্রিপেয়ার করতে হবে, নাহলে ছাত্ররা পরীক্ষা খারাপ করবে। তো ওই স্ট্রেসটা প্রয়োজন আছে। কিংবা একটা কম্পিটিশনে যাবে, সে যদি পূর্ব প্রস্তুতি না নেয়, সে যদি দৌড় প্রতিযোগিতায় যাবে, তার আগে থেকে সে যদি ট্রায়াল না দেয় বা টাইমিংটা সে আগে থেকে ঠিক না করে, তার স্বাস্থ্যের প্রতি যত্ন না নেয়, তাহলে তো সে এমনিতে ক্ষতিগ্রস্ত হবে, এবং ওই স্ট্রেসটা আমাদের জন্য ভালো। তো আমরা ভালো মন্দ দুই ধরনের স্ট্রেস এইভাবেই বলতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা আস্তে আস্তে আরও বিষয় জানবো। ম্যাডাম, এই যে আমরা স্ট্রেস নিয়ে কথা বলছি, আমাদের তো ডেফিনেটলি আমাদের প্রত্যেক দিনের লাইফটাকে তো এটা ইম্প্যাক্ট করে। তো একটু মোটা দাগে বলবেন কিনা কিভাবে করে আসলে আমাদের দৈনন্দিন জীবনে এই স্ট্রেসটা কিভাবে ভূমিকা রাখে? মানে স্ট্রেসটা আমাদের দৈনন্দিন জীবনে একদম খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেমন আমরা যদি দিন শুরু থেকে আমরা শুরু করি, যে আমাদের দিনের শুরু থেকেই যে আমাদের কাজে যেতে হবে বা স্কুল কলেজে যেতে হবে, বা আমাদেরই বের হলেই আমার ট্রাফিক জ্যামের সম্মুখীন হব কিনা, সময় মতো পৌঁছাতে পারবো কিনা, তো একদম এবং রাতে বাসায় ফেরা থেকে শুরু করে আমাদের কিন্তু, বা ওই যে আমাদের কর্মক্ষেত্র বলেন, আমাদের শিক্ষা জীবন বলেন, বা আমাদের পারিবারিক জীবন, সব ক্ষেত্রেই কিন্তু এই স্ট্রেসটা কিন্তু আমাদের সবসময়ই আছে। আমাদের দৈনন্দিন জীবনে তো এটা মানে ব্যাপক একটি প্রভাব আছে। আমরা যদি খুব বেশি স্ট্রেস নেই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের কিন্তু সেটি একটি প্রভাব ফেলবে, বা আমাদের হয়তো কোনো ব্যক্তিগত জীবনে আমাদের সম্পর্কে টানাপোড়েন বা সমস্যা আছে, সেটি আমাদের একটি সমস্যা তৈরি করতে পারে। আবার ধরুন আমাদের পারিবারিক কোনো হয়তো বা সমস্যা আছে, সেটাও আমাদের একদম স্ট্রেস হিসেবে আমাদের একটু খারাপ প্রভাব ফেলতে পারে। এরপরে আসুন আমাদের কর্মক্ষেত্রে আমাদের যেটি আমাদের ডাক্তার জুবায়ের বললেন যে আমাদের হচ্ছে দীর্ঘ কোনো ধরনের একটি কন্টিনিউয়াস একটি সমস্যা আমার কর্মক্ষেত্রে হয়তো আছে, আমাদের কলিগের সাথে সম্পর্ক ভালো নেই, বস খুব বেশি সুবিধার না, হ্যাঁ, বা হচ্ছে তার সাথে আমার একটু, সে আমাকে পছন্দ করছেন বা আমার কাজের পারফরমেন্স সেভাবে হচ্ছে না, বা অন্যান্য আরও দিক থাকে, যে ওই যে আর্থিক ব্যাপারটা বললেন, যে নিয়মিত বেতন না হওয়া বা কাঙ্ক্ষিত প্রমোশনটা না হওয়া, এ ধরনের স্ট্রেস তো আমাদের মধ্যে কাজ করছেই। পাশাপাশি আসলে আমাদের কিছু সামাজিক স্ট্রেসের মধ্যে আমরা থাকতে পারি, আমাদের বাবা মা হিসেবে, তারপরে আমাদের সমাজের ব্যক্তি হিসেবে, আমাদের অনেক ধরনের রাজনৈতিক স্ট্রেস থাকতে পারে। তো এই ধরনের আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে একটি মানুষের সকাল থেকে একদম রাত পর্যন্ত শুরু করে আমরা কিন্তু স্ট্রেসবিহীন কেউ লাইফটা আমরা পার করতে পারছি না। স্ট্রেস আমাদের একদম আমাদের লাইফের একটি পার্ট হিসেবে এই কাজ করছে। ম্যাডাম, এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই যে এই যে আমাদের কিছু পপুলার ইভেন্ট যেগুলো আসলে আমাদের খুব আনন্দের বলে আমরা মনে করে থাকি, যেমন বিয়ে, সারা মানুষ, শত শত মানুষ খাচ্ছে, আনন্দ করছে, কিন্তু এখানে বরকনের কি অবস্থা? তারা কি স্ট্রেসে থাকে? বা যেমন এই চাকরি, বাসায় একটা নতুন সদস্য হলো, বাচ্চা হলো, সবাই খুব খুশি, মিষ্টি খাওয়া খাই চলছে, কিন্তু বাবা মায়ের কি অবস্থা? তারা কি স্ট্রেসে থাকে? হ্যাঁ, প্রথমে আসি আমরা হচ্ছে বিয়ে, খুব আনন্দের এবং খুশির একটি ব্যাপার। সবাই আমরা মনে করি বিয়ে মানে আমাদের একটু খুশির অনুভূতি জাগায়, কিন্তু আসলে দেখা যায় যে আমি কনে দিয়েই শুরু করি। একটি বিয়ের কনে, সে বিয়ে হবে, সে আসলে নতুন একটি ফ্যামিলিতে যাবে, তার লাইফ অ্যাডজাস্টমেন্ট কেমন হবে, সে কিভাবে পারফর্ম করবে, এটি নিয়ে তার মধ্যে স্ট্রেস কাজ করতে পারে। তার হাজবেন্ড কেমন হবে, তার পরিবারের বা শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে, এটি তার মধ্যে কিন্তু স্ট্রেস একটি কাজ করে। আর আমি বিশেষ করে বলবো মেয়েদের মধ্যে তো আবার একটি, যেহেতু বিয়ের ব্যাপার, সাজগোজ অনুষ্ঠানটা ঠিকমতো হচ্ছে কিনা, তাকে সুন্দর দেখা যাচ্ছে কিনা, ঠিকমতো ছবি তোলা হচ্ছে কিনা, তার ইভেন্টগুলো সঠিক হচ্ছে কিনা, এটি নিয়ে কিন্তু তার আবার স্ট্রেস কাজ করে। আবার আমি যদি বরের কথা বলি, সেক্ষেত্রে দেখেন তার একটি মানে সারা জীবনের দায়িত্বের ব্যাপার আসে, তারপরে অন্য একটি মানুষের সাথে তার অ্যাডজাস্ট করতে হবে, সে কেমন হবে, তার পরিবারে সে মানিয়ে নিতে পারবে কিনা, বরের মধ্যেও কিন্তু স্ট্রেস কাজ করে আর কি। হ্যাঁ, বা তার যে মানে আর্থিক সঙ্গতি, সেই সঙ্গতির সাথে তার জীবনসঙ্গী কি আসলে মানে মানিয়ে নিতে পারবে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু আসলে বিয়ে খুশির ব্যাপার হলেও স্ট্রেস হিসেবে কাজ করে।
আর আরেকটি প্রশ্ন ছিল যে আপনার হ্যাঁ, বাচ্চা হলো, খুব খুশির একটি সংবাদ, কিন্তু তারপরেও যে মায়ের দিক থেকে হবে যে না আমি লালন পালন ঠিকমতো করতে পারবো কিনা, আমার বাচ্চার অসুখ বিসুখ হবে কিনা, বা সঠিক সময়ে বাচ্চার ডেভেলপমেন্টটা ঠিকমতো হবে কিনা, এগুলো মায়েদের কিন্তু এই কাজ করতে পারে। আর বাবার মধ্যে কাজ করতে পারে যে আমার নতুন বাচ্চাটা এসেছে, তার আমার সাফিসিয়েন্ট তার যা যা লাগবে আমাকে সেটা প্রোভাইড করতে হবে, এই জিনিসগুলো আমাকে দিতে হবে। খুশির হলেও কিন্তু দেখা যায় এই খুশির অনুভূতিগুলো একটু স্ট্রেসে থাকলেও কিন্তু এটি আমি বলবো যে একটু ভালো স্ট্রেস, যে হচ্ছে এই স্ট্রেসগুলো কিন্তু তার আসলে সার্বিক একটি মানে গুণগত মানে পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে। যেমন ম্যাডাম ধরেন নবজাতকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা একটা হাঁচি দিল, একটা কাশি দিল, বাবা মায়ের কিন্তু ঘুম হারাম, রাতের পর রাত ঘুমাতে পারছে না, কিন্তু বাহ্যিকভাবে সবাই তো খুশি একটা পরিবারে বাচ্চা এসেছে। তার মানে এই ধরনের অনেক পজিটিভ ইভেন্টও অনেকের কাছে স্ট্রেসফুল হয়ে উঠতে পারে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ওই যে হাঁচি কাশির ব্যাপারটা আসলো, যে বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, বা হয়তো টাইমলি খেলো না, বা খেয়ে বমি করে দিল, এইটিও কিন্তু দেখা যাচ্ছে যে, বা ওই যে অসুখ বিসুখের ভয়টা, যে অসুখ হচ্ছে কিনা, অনেক বাবা মা অনেক বেশি সতর্ক হয়ে যায় বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য। এই যে মানে বাচ্চাকে নিয়ে তাদের আনন্দ করার বদলে স্বাভাবিক তাকে একটা ডেভেলপমেন্টের পরিবেশ দেওয়ার বদলে দেখা যায় তারা স্ট্রেসড হয়ে মানে তারা নিজেরাই মানে প্রায় অসুস্থতার পর্যায়ে চলে যেতে পারে। থ্যাংক ইউ স্যার। আপনার কাছেও কাছাকাছি বিষয় নিয়ে জিজ্ঞেস করছি। এই যেমন স্যার চাকরি, একজন একটা চাকরি হলো, এখনকার বাংলাদেশের ধরেন হটকেক স্যার একটা বিসিএস এর চাকরি হলো, সবাই খুশি যে সে ক্যারিয়ারে বিশাল বড় ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে তিনি আসলে কিন্তু অত খুশি থাকছেন না। দেখা যাচ্ছে হয়তো পোস্টিংটা তার ভালো জায়গায় পড়ে নাই, বা তার যে বস, ইমিডিয়েট যে বস, সেই বস অত কোঅপারেটিভ সাপোর্টিভ না, কলিগরা খুব বেশি কোঅপারেটিভ না। দেখা যাচ্ছে যে এত বড় একটা ইভেন্টেও যখন তাকে জিজ্ঞেস করছি সে আসলে খুব একটা ভালো নেই, সে ভালো বোধ করতে পারছে না। আপনার স্যার এই বিষয়ে যদি কিছু বলেন, আপনার কাছে কি মনে হয়? এই বিষয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া। যেমন চাকরিতে সোনার হরিণ, বিশেষ করে ক্যাডার, বিসিএস ক্যাডার সার্ভিস, অনেক দিন সে প্রশিক্ষণ নিয়ে বা অনেক দিন ধরে সাধনা করে সে প্রিলিমিনারি রিটেন ভাইবা দিয়ে ফাইনালি তার বিসিএস ক্যাডার হয়। তো এটা তো তার অনেক দিনের স্বপ্ন। তো স্বপ্ন যখন সফল হয় তখন তো স্বাভাবিকভাবেই সে খুবই আনন্দিত হয়, এবং তার পাশের লোকজন বা খুব কাছের মানুষজন তাকে নিয়ে গর্ব করে, তার কাছে তাকে নিয়ে আনন্দ করে। তো সেই সাথে এমনও গেছে যে অনেকে বিসিএস অফিসার হলেই যে তারও কিছু ধরাবাঁধার নিয়ম কানুন, তারপর তার চাকরির কিছু লিমিটেশন এবং বেতন ভাতাও কিন্তু শুরুতেই খুব বেশি থাকে না। আমি এমনও শুনেছি যে অনেকে চাকরি পাওয়ার আগে যে ইনকাম করতো, সেটা ছোটোখাটো বিজনেস হোক, টিউশনি হোক বা প্রাইভেট জব করে হোক, সেখান থেকে তার বেতন হয়তো অর্ধেক হয়ে গেছে বা 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আমাদের যেহেতু রুটিন চাকরিতে আমাদের একটা বেসিক স্কেল থাকে, কিছু আনুষঙ্গিক ভাতা থাকে, এটা দিয়ে হচ্ছে না। তো তার আসলে আনন্দের সাথে সাথে ওই যে অর্থকষ্ট, এটাও কিন্তু শুরু হয়। হয়তোবা দিন যাবে, তার ইনক্রিমেন্ট হবে, তার পজিশন বাড়বে, সেটা ক্ষতিটা সে পুষিয়ে নিতে পারবে। কিন্তু অনেকের মধ্যে এরকম হতাশার কথাও শুনেছি যে আগেই তো ভালো ছিলাম, কিন্তু তার সামাজিক মর্যাদাটা বৃদ্ধি পায় আমাদের মতো দেশে, যে তার বিয়ের বাজারে একটা তার ভালো অবস্থা হয়, যে বিসিএস ক্যাডার পাত্র বা পাত্রী, এটা আরেকটা সামাজিক পদমর্যাদা, যেখানে সে যায় তাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। যদি সে বিষয়গুলি এনজয় করে এবং সে হ্যাপি থাকে, নিজে সুখী থাকে, তাহলে আমার মনে হয় এটা স্ট্রেস না। কিন্তু কিছু কিছু মানুষের মানে প্র্যাকটিক্যালি যে তার সংসার চালানো, তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার যে অর্থনৈতিক যোগানটা আসতো আগে, সেটা কিন্তু আমাদের লিমিটেড চাকরি, তো একটা লিমিটেড বেতন ভাতা, সেখানে এসে কিন্তু কমে যায়। সেদিক থেকে সে কিছু কষ্টে ভোগে বা তার মধ্যে মানে এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে। তার মানে স্যার ব্যাপারটা কে কত সহজে এটাকে মানিয়ে নিতে পারছে, এটা মানানোর দক্ষতা, কোপিং ক্যাপাবিলিটির একটা ব্যাপার আছে, যে কেউ যদি এর ভিতরে মানিয়ে নিতে পারে সে হয়তো ভালো থাকছে, আর যে মানিয়ে নিতে পারছে না সে হয়তো ততটা ভালো থাকছে না। থ্যাংক ইউ স্যার। আমরা আরও জানবো, আমাদের একটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসুইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ম্যাডাম, এবার আপনার কাছে আসলাম, সেটি হচ্ছে এই যে আমরা স্ট্রেসের কারণে আমরা একটা ফাইট অর ফ্লাইট রেসপন্স একটা জিনিস শুনি, যেটি আমাদের স্ট্রেসকে ডিফাইন করতে আমরা ব্যবহার করি।
আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আসলে এটি বলতে কি বোঝায়, আসলে এই ফাইটই কি আর এই ফ্লাইটই কি? এটা কি আমাদের ইভলিউশনের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত, আমাদের এই মানব জাতির অস্তিত্বের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত? হ্যাঁ, অবশ্যই। এই যে ফাইট এবং ফ্লাইট যে রেসপন্স আমাদের, এটা তো আমাদের একটি জৈবিক একটা মানে আমাদের মানে প্রক্রিয়া। আমাদের যেমন আমাদের জন্মের পর থেকেই আমাদের হচ্ছে স্ট্রেস বা বিভিন্ন ধরনের চাপের যখন আমরা সম্মুখীন হয়ে থাকি, আমাদের কিন্তু একটা একদম মানে আমাদের একদম জন্মগতভাবেই কিন্তু আমাদের এটা শরীরের একটা তৈরি হয়ে আছে যে আমরা ফাইট এবং ফ্লাইট রেসপন্সে আমরা রেসপন্স করব। ধরুন আমাদের লাইফে কোনো চাপ এসেছে বা কোনো প্রতিকূল পরিবেশ এসেছে বা যেটা আমার ডিসফেভারের কন্ডিশন এসেছে বা স্ট্রেসফুল সিচুয়েশনগুলোতে, তখন আমাদের বডি কি করবে, আমাদের মস্তিষ্কে কিছু আমাদের তৈরি হবে, সংকেত তৈরি হবে এবং মস্তিষ্কের কিছু বিশেষ অংশ সেই সংকেতগুলো আমাদের মস্তিষ্কের অন্যান্য কোষে পাঠাবে এবং এই মস্তিষ্কের এই কোষের পাঠানোর সময় আমাদের যে অ্যামিগডালা নামে বিশেষ একটি আছে, আমাদের অংশ আছে, সেটি রেসপন্স করে। এই অ্যামিগডালাকে আমাদের কিন্তু এই রেসপন্সটা পাঠায় বা আমাদের মস্তিষ্কে সংকেতটা পাঠানোর পরে আমাদের তখন শরীরের কিন্তু একটা আগাম জানান দেয় যে আমাকে ফাইট করতে হবে এবং এইটা আমাকে উত্তরণ করে যেতে হবে ফ্লাইটের মাধ্যমে। তো এই যে এই মস্তিষ্কের যে এই জৈবিক প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়ার পাশাপাশি আমাদের ব্রেইন তখন সাথে সাথে সজাগ হয়ে যায়, আমাকে বিপদে এভাবে মোকাবেলা করতে হবে এবং আগাম সতর্কতা দিয়ে আমাকে হচ্ছে কিভাবে আমি এটি সমাধান করব বা কিভাবে আমি এটি আমি সমাধানের পথে আগাবো সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে। এবং পাশাপাশি দেখা যায় যে এটির পাশাপাশি আমাদের শরীরে কিছু হরমোন নিঃসৃত হয় এই সময়, স্ট্রেসের সময়। সেই হরমোনের মধ্যে অ্যাড্রেনালিন আছে, কর্টিসোল আছে, এগুলোকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি। এই হরমোনগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করে আমাদের এই রেসপন্সের সময়। যেমন ফাইট হচ্ছে প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা যে জৈবিকভাবে আমাদের যে নিজেকে আমরা সঠিকভাবে আমরা বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা এবং আমাদের যে বিপদের মোকাবেলা করে হচ্ছে ফ্লাইটটার মাধ্যমে আমরা হচ্ছে সেই জিনিসটা আমরা উত্তরণ করে বেরিয়ে আসতে পারি আর কি। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার আপনার কাছে আসছি, তার মানে এই যে ম্যাডাম স্ট্রেস হরমোনের কথা বলেছেন, তার মানে এই হরমোনগুলো তো আমাদের শরীরের উপর নানা রকম প্রভাব নিশ্চয়ই ফেলছে তাহলে, এবং যাদের এই যে ক্রনিক স্ট্রেসের কথা আপনি বলেছেন, তার মানে দীর্ঘমেয়াদী যাদের স্ট্রেস থাকছে তাহলে তাদের নিশ্চয়ই দীর্ঘমেয়াদে তাদের এই ধরনের স্ট্রেস হরমোনও রিলিজ হচ্ছে। তো তাদের স্যার তাহলে শারীরিক কি কি প্রতিক্রিয়া হয়, স্ট্রেসজনিত কারণে কি কি শারীরিক সমস্যা হতে পারে স্যার? স্ট্রেসের ফলে শারীরিক মানসিক দুই ধরনের প্রতিক্রিয়াই হয়। তো আমি এটা বলার আগে জাস্ট একটু ইনক্লুড করছি যে ফাইট যেমন আমরা একটা পর্যায়ে যে হয় সে ফাইট করবে অথবা সে ফ্লাইট করে পালাবে, এটা তার রাইট। যেমন আমাকে একটা কুকুর তাড়া করলো, আমি আইদার কুকুরটাকে মেরে তাড়াই দেবো অথবা আমি নিজে পালিয়ে যাবো। আরেকটা অবস্থা আছে যেমন ফ্রিজ হয়ে যাওয়া, অনেকে কিন্তু বিপদে পড়লে হতবুদ্ধি হয়ে যায়, তারা নড়াচড়াও করতে পারে না, কথাও বলতে পারে না, এরকম একটা রেসপন্সও আসতে পারে। এখন আসি যে এই যে আমাদের স্ট্রেসের ফলে যে শারীরিক কি প্রতিক্রিয়া হয় বা দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলি হয়, তা আমরা একদম পা থেকে মাথা পর্যন্তই সমস্যা হতে পারে। আমরা মাথা দিয়ে শুরু করে আমাদের হেডেক হয়, খুব কমন সিমটম, মাথা ব্যথা করে, তার অস্থির লাগে। তারপর শারীরিক মধ্যে তার যে যেহেতু এটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, তার পালপিটেশন হয়, হার্টবিট বেড়ে যায়, ইভেন অনেকের দম নিতেও কষ্ট হতে পারে, তার ট্রেমর হয়, হাত পা কাঁপতে পারে, তার বিভিন্ন ধরনের ব্যথা, শরীরে বিভিন্ন জয়েন্ট বা বডি অ্যাকের কথা অনেকে বলে এবং পেট ব্যথার কথা পর্যন্ত বলে। ইভেন ইউরোজেনিটাল সিস্টেমেও তার সমস্যা হতে পারে, হয়তো খুব ঘন ঘন প্রস্রাব বা বাথরুমে যাওয়া। যেমন স্যার পরীক্ষার আগে ভাইবার টেবিলে বসা যাচ্ছে না, তারে হাঁটছি আর শুধু একটু পরে পরে ওয়াশরুমে যাওয়া হচ্ছে, স্যার একটু বাথরুমে যাবো। আমরাও দেখি আমাদের স্টুডেন্টরা এরকম কিছু ছাত্র যারা স্ট্রেসকে মোকাবেলা করতে পারে না, তাদের এই রিয়াকশনটা বেশি হয়। তো এটা এই ধরনের শারীরিক একদম ইউরোজেনিটাল সিস্টেম থেকে শুরু করে নিউরো মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, আমাদের যে জিআইটি আমরা বলি, এটাতেও সমস্যা, এবং নার্ভাস সিস্টেমে তো হয়ই, মাথা ব্যথা থেকে শুরু করে। আর যেটা আমাদের সাইকিয়াট্রিতে যেটা আমরা দেখি যে উদ্বেগ, বেশি স্ট্রেসে থাকলে যেহেতু হরমোনগুলি ক্রনিক মানে রিলিজ হয়, তো আমাদের সিস্টেমের মধ্যে একটা দীর্ঘমেয়াদী ছাপ রাখে এবং তারা দেখবেন যে খুব উদ্বিগ্ন, ছোটোখাটো কাজে খুব দুশ্চিন্তায় থাকে, অস্থির থাকে, কিভাবে করবে, সে ঘুমাতে পারে না, পরীক্ষার আগের রাতে ঘুম হয় না। ঘুমের সমস্যা এটা কতটা তীব্র হতে পারে? অনেক বেশি তীব্র, এবং এইটা নিয়েই অনেকে আসে যে ঘুমের ওষুধ খায় অনেকে এই কারণে, বা ডাক্তারের কাছে এসে বলে যে আমার তো পরীক্ষা আছে 1 মাস আগে, আমার 1 মাস আগে থেকে ঘুম হয় না, আমার সব সময় আমি কিভাবে পরীক্ষা দিব, আমি কি জানা প্রশ্নগুলির উত্তর দিতে পারবো কিনা,
ওই মুহূর্তে আমার মনে পড়বে কিনা, এটা নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন থাকে। অথচ সে কিন্তু রেগুলার পারফরমেন্স তার ভালো, সে রেজাল্টও ভালো করে আসছে, কিন্তু সে যেহেতু স্ট্রেস প্রন, আমরা বলি এটা কিন্তু স্ট্রেস কিন্তু আবার সবাইকে সমানভাবে প্রভাব ফেলে না। কিছু লোক আছে জন্মগতভাবেই এটাকে মোকাবেলা করতে পারে, তারা কিন্তু অল্প শোকে মানে কাতর হয়ে যায় না। কিন্তু কিছু যাদের স্ট্রেস প্রন বলি আমরা, যে স্ট্রেসে তার মানে স্বাভাবিক থাকতে পারে না, তাদের উদ্বিগ্নতা হয়, অস্থিরতা হয় এবং অনেকে কনফিডেন্ট কমে যায়। তারপর যে পারফরমেন্স অ্যাংজাইটি আরেকটা হয়, সে কিন্তু জানা জিনিসের উত্তরটা ঠিকমতো দিতে পারে না এবং আলটিমেটলি বারবার ফেল করতে করতে তার মধ্যে হতাশা জন্ম নেয় এবং সে ডিপ্রেসড হয়ে যায়। থ্যাংক ইউ স্যার, আমরা আবার আসবো। ম্যাডাম, একইভাবে স্ট্রেস নিশ্চয়ই আমাদের মানসিক স্বাস্থ্যের উপর তো অনেক প্রভাব ফেলে। তো মানসিক কি প্রভাব ফেলে, মানসিক লক্ষণ সাধারণত আমরা কি দেখতে পাই স্ট্রেসের? হ্যাঁ, আমাদের শরীর ও মন দুটো তো আসলে একই সাথে আমাদের এক্সিস্ট করে। আসলে আমাদের শরীরের পাশাপাশি ওই শারীরিক যে লক্ষণগুলো হয় সেটি কিন্তু আসলে মানসিক রোগের মানে মানসিক সমস্যাজনিত কারণেই কিন্তু আসলে এই লক্ষণগুলো হয়ে থাকে আমাদের, যদিও আমরা এটা শারীরিক হিসেবে আমরা গণ্য করে থাকি। আমাদের মানসিক অনেক রেসপন্স হয় যে কোনো একটা স্ট্রেস থাকলে, বা যেটা আমি বলবো যে দীর্ঘমেয়াদী স্ট্রেস হলে কিন্তু আমাদের কিছু মানে প্রবলেম হয়। প্রথমে আমি আসলে একটু স্বল্পমেয়াদী স্ট্রেসে আমাদের কী সমস্যা হয় সেটি একটু বলে নিই। আমাদের স্বল্পমেয়াদী স্ট্রেস হলে হচ্ছে আমরা প্রথমেই বলি যে আমাদের খাওয়ার রুচি কমে যায়, বা হচ্ছে আমাদের উল্টোটাও হতে পারে, খাওয়ার রুচি বেড়ে যেতে পারে, ঘুমের সমস্যা হয়, যে ঘুম না হওয়া। স্ট্রেসকে তার কোপিং মেকানিজম হচ্ছে খাওয়া, চাপে পড়লে বেশি বেশি খাচ্ছে, তার মনে হচ্ছে তার স্ট্রেসটা কমছে, আসলে কিন্তু ব্যাপারটি সেটি নয়। তারপরে হচ্ছে ঘুমের সমস্যা হয়, ঘুমের একটু মারাত্মক ব্যাঘাত ঘটে, ঘুম হয় না, ঘুম বারবার ভেঙে যাওয়া, আতঙ্কগ্রস্ত হওয়া বা দুঃস্বপ্ন দেখা, স্ট্রেসের কারণে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তারপরে ঘুমের পাশাপাশি তার নর্মাল যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া এটি কিন্তু ব্যাহত হয়, সে আর আগের মতো তার পারফরমেন্সটা থাকে না। তারপরে খুব ছোটোখাটো ব্যাপারেই সে উদ্বিগ্ন হয়ে যায়, সে দেখা যায় যে খুব অল্প ব্যাপারেই তার একদম কাজের মনোযোগের ঘাটতি হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়। আবার আসি আমরা দীর্ঘমেয়াদী স্ট্রেসের ফলে আমাদের আসলে মানসিক অনেক সমস্যা হয়, যেটি অলরেডি আমাদের আলোচনায় এসে গিয়েছে, যে আমাদের একদম দীর্ঘমেয়াদী আমরা কোনো মানসিক সমস্যা মানে স্ট্রেসের মধ্যে থাকলে আমাদের প্রথম যেটি হয় আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। আমাদের কন্টিনিউয়াস অ্যাংজাইটি হবে, তার খুব ওরিং থটস আসবে, মানে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, যে কোনো ব্যাপারেই সে খুব ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি থাকবে, মানে তার দেখা যাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে, তার খুব নেগেটিভ চিন্তা আসছে, যে কোনো ছোটোখাটো এসে তার মনে হচ্ছে বিপদ আসতে পারে। তারপরে এই অ্যাংজাইটির অন্যান্য লক্ষণগুলো তার মধ্যে আসবে, অতিরিক্ত ঘাম হওয়া, বুক ধরফর করা বা এগুলো তৈরি হতে পারে। এবং এর পাশাপাশি দেখা যাবে যে আমাদের যেটি বললেন যে ডিপ্রেশন হতে পারে, দীর্ঘমেয়াদী স্ট্রেসে আমাদের ডিপ্রেশন হয়, ডিপ্রেশনের ফলে আমাদের কন্টিনিউয়াসলি মন খারাপ থাকা, দিনের অধিকাংশ সময় ভালো না লাগা, আনন্দের অনুভূতিগুলো কমে যাওয়া, কাজের স্পৃহা কমে যাওয়া, প্রোডাক্টিভিটিটা কমে যাওয়া। হ্যাঁ, এবং এটা দেখা যায় অনেক সময় ধরে পারসিস্ট করে আর কি। হ্যাঁ, আর দীর্ঘমেয়াদী স্ট্রেসে যেটি আমাদের বললেন যে পিটিএসডি, যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটি হয়। আবার স্ট্রেসটা কোপ করার জন্য দেখা যায় আমরা কেউ মাদকাসক্ত হয়ে পড়তে পারি, এটি একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখা যায় আমরা স্ট্রেসের আরেকটি ওই যে ম্যালঅ্যাডাপটিভ কোপিং হিসেবে আমরা কিন্তু দেখা যায় যে আমরা মাদক গ্রহণ করে থাকি, সেটি নিলে হয়তো আমরা ভাবছি সাময়িক আমাদের স্ট্রেস কমে যাচ্ছে। তো আমাদের দেখা যায় যে মানসিক কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে, এবং এই দীর্ঘমেয়াদী মানসিক স্ট্রেসগুলো চলতে থাকলে দেখা যায় আমাদের কিন্তু কোনো ধরনের মানসিক রোগ কিন্তু হয়ে যেতে পারে, যে কোনো ধরনের মানসিক রোগ। এবং অলরেডি যারা মানসিক রোগের ঝুঁকিতে আছে তাদের কিন্তু দেখা যাবে মানসিক রোগের প্রবণতাটা বেড়ে যায়, এবং দেখা যায় যে কোনো মানসিক রোগে সে ভুগছে, এই স্ট্রেসজনিত কারণে তার মানসিক রোগের তীব্রতাটা বেড়ে যেতে পারে। হ্যাঁ ম্যাডাম, এই যে স্ট্রেস যখন কোপ করতে যাচ্ছে, আমরা অ্যাংজাইটির প্রসঙ্গ এসছে, ডিপ্রেশনও এসছে, মানে হয়তো নিজেকে গুটিয়ে নিচ্ছে, আচরণের কি মানে উল্টো দিকে হতে পারে কিনা, রাগ বেড়ে যেতে পারে কিনা, আগ্রাসী আচরণ বেড়ে যেতে পারে কিনা? হ্যাঁ, সেটি তো হতেই পারে। যেমন হচ্ছে স্ট্রেস বেড়ে গেলে তার দেখা যাবে যে সে বিরক্ত হয়ে যাচ্ছে, তার ইরিটেবিলিটি বেড়ে যাচ্ছে, তার অ্যাঙ্গার আউটবাস্ট হচ্ছে, সে অকারণেই রাগ করছে, খুব ছোটোখাটো বিষয়ে সে উত্তেজিত হয়ে যাচ্ছে। এমন হতে পারে যে সে মানে অতিরিক্ত স্ট্রেস থাকলে কিন্তু সে দেখা যায় যে আক্রমণাত্মক আচরণও করে ফেলতে পারে অনেক সময়। তারপরে দেখা যায় যে সে তার আশেপাশের সবাইকে এটি প্রভাবিত করে ফেলতে পারে, তার এই আচরণজনিত সমস্যার কারণে অন্য সবার সাথে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে স্ট্রেস থাকার কারণে, বা সে হয়তো অতিরিক্ত তার কাজের তার যতটুকু নেওয়ার সামর্থ্য তার বাইরে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সেটি দেখা যাচ্ছে সে আর পারছে না, তখন দেখা যায় যে মানে সে যে তার সীমাবদ্ধতার বাইরে কাজটা নিল, সেটা না পারার ফলে দেখা যায় অন্যান্য সবার সাথে তার নানা ধরনের ঝামেলা বা সমস্যার তৈরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম, আমরা অনেক কিছুই জানতে পারলাম, আমরা আস্তে আস্তে আরও জিনিস জানবো। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, বিরতির পরেই ফিরছি।
দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা স্ট্রেস সম্পর্কে তো জানার চেষ্টা করছি, আমরা স্ট্রেসের কারণগুলো জানার এবার একটু জানতে চাইব কি কি কারণে আসলে স্ট্রেস হতে পারে। সেগুলো অনেকটা আলোচনা আসলে এসছে, আমরা বোধহয় একবার সমাধানেই চলে যাই স্যার। যা সুতরাং আমরা তো বুঝি স্ট্রেসটা কি জিনিস বা বোঝার চেষ্টাও করছি, সমাধানটা কি, মানে আপনি যদি সমাধান নিয়ে একটু আলোকপাত করেন। আচ্ছা, স্ট্রেসের কারণ একটু দুই কথায় যদি বলি আমরা, কারণ আসলে বাহ্যিক এবং ভিতরের, মানে ইন্টারনাল আর এক্সটার্নাল। আচ্ছা। বাহ্যিক নানা কারণ বিষয়ে আমরা আলোচনা হয়ে গেছে। ইন্টারনাল বললাম যে ব্যক্তিত্বের উপর নির্ভর করে, কেউ সহজভাবে মানে চাপকে সামলাতে পারে, কেউ কেউ সেই সহজ চাপটাকেই অনেক জটিলভাবে চিন্তা করে এবং সে হিমশিম খেয়ে যায়, মানে তার ইন্টারনাল প্রসেসে তার সমস্যা। আর এটা বলার আগে আরেকটা জিনিস, যে স্ট্রেসের প্রভাব কিন্তু আমাদের সব অর্গানেই পড়তে পারে, সব সিস্টেমেই পড়তে পারে, সেরকম আমাদের সেক্স লাইফেও কিন্তু পড়তে পারে। আচ্ছা। সেক্স হ্যাম্পার হয়। রাইট, এটা খুবই এটা সিগনিফিক্যান্ট। আমরা আলোচনা হয়তো এটা বাদ গিয়েছিল। তো আপনি যেটা বললেন যে এর সমাধানটা কি, এই স্ট্রেস নিয়েই তো আমাদের বাঁচতে হবে। তো এই সমাধানটা হলো প্রথমেই যেটা, যে এই স্ট্রেস কেন হচ্ছে, আমরা যখন আমরা শান্ত থাকব, তখন ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করব যে এই স্ট্রেসফুল কন্ডিশন যে হয়েছিল, এটা আর কিভাবে মোকাবেলা করা সম্ভব হতো। এর জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি আছে। আমরা প্রথমেই যেগুলি চিন্তা করি যে আমাদেরকে রিল্যাক্স হতে হবে। তো রিল্যাক্সেশনের বিভিন্ন টেকনিক আছে। খুব সিম্পল যেটা, যে আমরা ব্রেদিং এক্সারসাইজ করব। খুব বেশি সময় যদি আমাদের না থাকে, 5 থেকে 10 মিনিট আমরা ডিপ ব্রেথ নিব, সেটা হতে পারে 5 মিনিট, তারপর 7 মিনিটের মতো ধরে রাখবো। সরি, আমি এটাকে সেকেন্ড বলতে যাচ্ছি, মিনিট না। যে আমরা খুব ধীরে ধীরে আমরা 5 মিনিট লম্বা করে শ্বাস নিব, 5 সেকেন্ড লম্বা করে শ্বাস নিব, তারপর 7 সেকেন্ড ধরে রাখবো, তারপর ধীরে ধীরে 8 সেকেন্ডে শ্বাসটা ছেড়ে দিব। অবশ্যই সেকেন্ড, এত মিনিট নেওয়া সম্ভব না আমাদের। তো এটা গেল যে সিম্পল ব্রেদিং এক্সারসাইজ। আরেকটা আছে প্রগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন, যেটা আমরা সময় ধরে একদম আমাদের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত যে মাংসপেশিগুলি আছে, এগুলি আমরা প্রথমেই এগুলিকে মানে কনস্ট্রিকশন করব, বা এগুলিকে মানে আমরা শক্ত করব। রাইট। করার পর এটা ফিল করব যে আমার ব্রেনে, যে এটা আমার মাসুলগুলি টট হয়েছে বা শক্ত হয়েছে। তারপর এটাকে ধীরে ধীরে রিল্যাক্স করব আমরা, এবং এই অনুভূতিটাও আমরা ব্রেনে ফিল করব। এটা যদি আমরা প্রোগ্রেসিভ, মানে ধীরে ধীরে আমার সমস্ত মাসুলগুলিকে আমি একবার কনস্ট্রিক্ট করি আর একবার রিল্যাক্স করি, তাহলে এটাও কিন্তু আমার অ্যাংজাইটি, স্ট্রেস রিলিফ করে। তো এটা প্র্যাকটিসের ব্যাপার, আমরা সহজভাবেই শুরু করতে পারি। আরেকটা আছে খুব সিম্পল, যে আমরা যদি অ্যারোবিক এক্সারসাইজ করি বা হাঁটি, প্রতিদিন যদি আমরা 30 থেকে 40 মিনিট হাঁটি, আমার সুবিধা মতো সময়ে, খুব বেশি রোদে না, আবার খুব ভোরবেলাও না, নিরাপদ সময়ে, এবং আমার স্বাস্থ্য ঝুঁকি নাই এই ধরনের পরিবেশে আমি যদি রেগুলার এক্সারসাইজ না করতে পারি, হাঁটি যদি আমরা, তাহলে আমাদের এটা খুব স্ট্রেস রিলিফের জন্য একটা খুব ভালো, মানে আমাদের একটা উপাদান। আরেকটা হলো যে আমাদের হেলদি লাইফস্টাইল, আমরা সময় মতো খাবো, সময় মতো ঘুমাবো, এবং সময় মতো ঘুম থেকে উঠবো। কারণ স্ট্রেসে কিন্তু ঘুমের ব্যাঘাত হয়, আমরা আগেই বলেছি। তো সেই ক্ষেত্রে যে আমাদের স্লিপ হাইজিনগুলি মেনটেন করব, আমরা ঘুমানোর পরিবেশ তৈরি করব, বিকেল থেকে আমরা কোনো উত্তেজক খাবার খাবো না, চা কফি খাবো না, তারপর আমরা কোনো উত্তেজক আলাপ আলোচনা করব না। বা অনেকের আমাদের অভ্যাস আছে যে মোবাইল স্ক্রিন বা স্ক্রল করতে করতে আমরা শুয়ে থাকি, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, আমাদের আর ঘুম আসে না। তো আমরা ঘুমানোর আগে আমাদের স্ক্রিন আউট হতে হবে, সেটা ডিভাইসগুলো বন্ধ রাখতে হবে বা দূরে রাখতে হবে, এবং যেটা করতে হবে যে নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করতে হবে। ঘুম আসুক না আসুক, 2-1 দিন পরে হয়তো আমাদের এই সার্কাডিয়ান রিদম, যেটা আমাদের স্লিপ সাইকেল, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং আরেকটা বিষয় যে ঘুম ভাঙা, যে আমার যে দেরিতে ঘুম আসছে, তাহলে আমাকে দেরিতে উঠতে হবে, এই কাজটি করা যাবে না। আমাকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে, ঘুম রাতে ভালো না হলেও আমাকে নির্দিষ্ট সময় উঠতে হবে, তাহলে কিন্তু আমাদের স্ট্রেস রিলিফ হবে এবং ঘুমটা ভালো হবে। আর সার্বিকভাবে স্ট্রেসের আরও কারণ, যেমন আমাদের যে ট্রাফিক জ্যাম, আমাদের কিউজ, এই যে বিষয়গুলি কিন্তু আমাদের উপর প্রভাব ফেলে। যদিও এটা আমাদের হাতে কিছু নেই, এটা মানে বিশ্বমণ্ডলে, পরিমণ্ডলের ব্যাপার বা রাষ্ট্রীয় ব্যাপার, তবু এগুলো আমাদের স্ট্রেস বাড়িয়ে দেয়
এগুলিও থেকেও আমরা যদি মুক্ত থাকতে পারি বা এগুলি কিভাবে দূর করা যায়, সার্বিক এই সমস্যাগুলির সমাধান হলেও কিন্তু আমাদের স্ট্রেস কমে যাবে। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক বিস্তারিত বলেছেন, অলমোস্ট সব কিছুই কাভার করেছেন। তো ম্যাডাম, স্যারের কথা সূত্র ধরেই আপনি যদি আমাদেরকে এটার সাথে একটু যোগ করে রাখেন, কিন্তু আমাদের এই যে এখন ঢাকা শহরের দৈনন্দিন জীবনে এই যে বা শহরাঞ্চলে বা আমাদের তো আসলে সারা দেশে একটা অনিয়ন্ত্রিত নগরায়ন হয়েছে। সেই স্যার যেমন বলেছেন যে আমাদের একটু প্রকৃতির সান্নিধ্য, একটু মানে খোলা বাতাস, একটু খোলা মাঠ, বা এই যেমন এক্সারসাইজ করা বা খেলাধুলা করা। আসলে আমরা তো আমাদের বাচ্চাদেরকে স্ক্রিন থেকে দূরে রাখতে চাচ্ছি, কিন্তু আমরা তাদেরকে অল্টারনেটিভ কী বা দিতে পারছি? হ্যাঁ, একটা এই ঢাকা শহরে কোনো একটা মানুষ যদি ভাবে যে আমি একটু খেলাধুলা করবো, এটা তার জন্য খুব বেশি সহজ না। একটু সে প্রকৃতির সান্নিধ্য, সেটাও হয়তো সহজ না। বা আমাদের এই যেমন এই যে প্রতিদিনের যেই স্যার যেটি বলেছেন যে এই যে আমাদের মোবাইল খুললেই যে সারা নেগেটিভ, এত বেশি নেগেটিভ তথ্য, এত তথ্য বিকৃতি, এত খারাপ খবর, এই যে বিভিন্ন যুদ্ধবিগ্রহ, আগে হয়তো মানুষ একটা খবরের কাগজে শুধু এক পৃষ্ঠার একটা প্রতিবেদন পড়তো, এখন প্রত্যেকটা লাইভ ভিডিও সে দেখতে পাচ্ছে। তো এই মানে নগরের জীবনে, এই নাগরিক জীবনে আসলে কিভাবে আমরা স্ট্রেস থেকে দূরে থাকতে পারি? ধন্যবাদ। খুবই আমার মনে হচ্ছে এটি একটু খুব ইম্পর্টেন্ট একটি ইস্যু, যে আমাদের যে বাচ্চাদের থেকে আমরা শুরু করি। যেমন আমরা বাচ্চাদের স্ক্রিন টাইম বন্ধ করে আমরা বিকল্প কি দিতে পারছি। আসলে আমাদের দেখা যায় যে স্কুলগুলো আমাদের এখন দেখা যায় বিভিন্ন একটা বিল্ডিংয়ের মধ্যে, সেখানে কোনো খেলার মাঠ নেই, তাদের কালচারাল অ্যাক্টিভিটি করার কোনো জায়গা নেই। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমাদের আসলে এগিয়ে আসতে হবে, যে আমাদের আসলে সুস্থ বিনোদন দেওয়ার জন্য আসলে স্কুলগুলোকেও আমাদের একটু সচেতন হতে হবে। তারা যেন বিভিন্ন কালচারাল ইভেন্টগুলো, অ্যাক্টিভিটিসগুলো আমাদের বিভিন্ন বাচ্চাদের পার্টিসিপেট করায়। তারপরে এক্সট্রা কারিকুলার অনেক অ্যাক্টিভিটিস থাকে, আমাদের অনেক জাতীয় দিবস আছে বা আছে, এই দিবসগুলো যেন বাচ্চাদের দিয়ে পালন করায়। এবং বিভিন্ন তাদের সময়ে সময়ে তাদের যদি মানে আউটসাইড ভিজিটে নিয়ে যেতে পারে, এটিও তাদের একটি সুস্থ বিনোদন দিতে পারে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতে পারে, আবৃত্তি, সেটা আমাদের বিভিন্ন ধর্মীয় কোনো সংশ্লিষ্ট প্রতিযোগিতা হতে পারে, আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই সুস্থ বিনোদনগুলো কিন্তু আমাদের যদিও বা আউট নিয়েই, কিন্তু আমরা ইনডোরেও কিন্তু অনেক কিছুর আমরা ব্যবস্থা করতে পারি। কিছু ইনডোর গেমস আছে, সেগুলো আমরা করতে পারি। মাঝে মাঝে তাদের পিকনিক বা বনভোজনে নিয়ে যেতে পারি। তারপর আমাদের এই নগরায়নে আমাদের বাচ্চাদের পাশাপাশি আমাদের নিজেদেরও সুস্থ বিনোদনের জন্য আমাদের যেটি বললেন যে শারীরিক ব্যায়াম করা বা আমাদের নিয়মিত হাঁটা, এটি আমাদের সুযোগ কম। তবুও আমাদের বলবো, যেটুকু নিরিবিলি জায়গা আছে, আশেপাশে মাঠ আছে বা আছে, আমাদের যতটুকু সম্ভব, বা কারো বাসার যদি ছাদ থাকে বা কারো বাসার যদি কোনো স্পেস থাকে, সেটুকুর মধ্যে আমাদের আসলে ফিজিক্যাল এক্সারসাইজ বা আমাদের নিয়মিত ব্যায়ামটা আমাদের চালিয়ে যেতে হবে। এবং আমাদের পরিবারের সবার সাথে একটু মানে আসলে কোয়ালিটি টাইম, যেটা আমরা পরিবারের সাথে কিন্তু আসলে সময় কাটানোর এটা আমাদের কমে গিয়েছে। যে যার মতো বাসায় ফিরে আমরা কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যম বা মোবাইল বা টেলিভিশন বলেন, বা যার যার নিজস্ব একটা ব্যক্তিগত এসে আমরা কিন্তু পরিবারের সময়গুলো আমরা কাটাচ্ছি না। আমাদের এই যে পরিবারের একটি বেলা অন্তত আমরা একসাথে খাবার খাওয়ার চেষ্টা করব, আমরা পরিবারের ডিসিশনগুলো একসাথে নেওয়ার চেষ্টা করব, যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বা নির্দিষ্ট সময় আমরা একটু কোয়ালিটি টাইম কাটাই। ছোট বাচ্চা থাকলে তাদের সাথে একটু খেলাধুলা করা, বড়রা থাকলে তাদের সাথে মতবিনিময় করা, বা ব্যক্তিগত জীবনে আমরা একটু যোগাযোগটা বাড়াই, আমাদের আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধবের সাথে হোক, যার সাথে আমার ভালো সময় কাটে, আমার চাপ কমে, স্ট্রেসটা আমি কম ফিল করি, তার সাথে আমার একটু সময় কাটানোটা বাড়ানো, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, তারপরে সামাজিক যোগাযোগগুলো আমাদের আর আগের মতো আবার সুন্দর করে বাড়ানো, এটা আমরা করতে পারি। এবং পাশাপাশি আমরা বলবো যে যেটি বললাম, যে আমাদের একটা হেলদি লাইফস্টাইল, আমাদের কিন্তু আসলে সুষম খাবার খেতে হবে, পরিমাণ মতো খাবার খেতে হবে এবং টাইমলি খেতে হবে। এবং আমাদের পর্যাপ্ত ঘুম 7 থেকে 8 ঘন্টা, যেটি আমাদের অনেকের জীবনে এখনই কিন্তু আমাদের কমে গিয়েছে। আমাদের শিশুরা মোবাইলে রাত জাগে ব্যস্ত থাকে, আমরা নিজেরাও অনেক সময় ব্যস্ত থাকি। আসলে এই জিনিসগুলো কমিয়ে আনা। পাশাপাশি আমি বলবো যে ওই যে শখের কাজগুলো বা হবিগুলো করা, বা আমাদের শারীরিক পরিশ্রমগুলো করা, আমরা শারীরিক পরিশ্রমও কমিয়ে দিয়েছি। বা আমাদের দেখা গিয়েছে ঘরের আমরা সুষম খাবারের বদলে কিন্তু আমরা এখন বাইরের বা আমাদের যেটিকে আমরা ফাস্ট ফুড বলে থাকি, এটি খাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। দেখা যায় এই যে আমাদের আনহেলদি একটা পরিবেশ, এর থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে একটু ধীরে ধীরে আমাদের এগিয়ে আসতে হবে আর কি, যে আমাদের এ থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের সর্বশেষ বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর।
এবং সর্বশেষ বিরতির পর অক্সিজেন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে স্যার আপনাকে জানতে চাইবো যে ওষুধের কোনো ভূমিকা আছে কিনা স্যার এই ধরনের স্ট্রেস মোকাবেলায়? প্রথমে তো আমরা সাইকোলজিক্যাল সাপোর্টটাই দিব, বা আমরা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের উপরেই বেশি গুরুত্ব দিব এই স্ট্রেস রিলেটেড যে সমস্যাগুলির জন্য। তবে কারো কারো ক্ষেত্রে যদি দেখা যায় দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যা কিংবা ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে তার, এবং অ্যাংজাইটিটা শুধুমাত্র রিল্যাক্সেশন টেকনিক বা কাউন্সিলিং করেও তার সমস্যাটার সমাধান হচ্ছে না, তখন আমরা কিছু অ্যাংজিওলাইটিক বা কিছু লো ডোজ অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে থাকি। দিলে কিন্তু তার যে কষ্টগুলির তীব্রতাটা কমে আসে। তো যদি সেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়ে যায়, আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে তো তাকে ফুল ডোজে ডিউরেশনে ওষুধ দিতে হবে। এবং ওষুধগুলি অনেকের ভয় থাকে যে এটা দিলে সারা জীবন খেতে হবে কিনা, এটা ডিপেন্ডেন্স করবে কিনা। তবে ফরচুনেটলি আমাদের অ্যান্টিডিপ্রেসেন্টগুলি আমরা যদি সঠিক ডোজে দেই এবং পরে ধীরে ধীরে সিমটম ফ্রি হওয়ার পরে আমরা আস্তে আস্তে বন্ধ করে দিই, এটা কোনো ডিপেন্ডেন্সি তৈরি করে না। তবে যেমন বেনজোডাইজিপাইনের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে, বিশেষ করে ঘুমের ওষুধ। আমরা আমাদের ওষুধের দোকানে গেলেই আমাদের ঘুমের ওষুধ দিয়ে দেয়। এখন যদিও প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হয় না, কিছুটা রেস্ট্রিকশন করা হয়েছে। তো এই ঘুমের ওষুধের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এটি কিন্তু 4 থেকে 6 সপ্তাহের বেশি খেলে এটার প্রতি ডিপেন্ডেন্স হতে পারে। এজন্য আমরা যদি সেই ওষুধটা দেই, সেটা খুব সুন্দর করে তাকে ডাক্তার সাহেবরা একদম নির্দিষ্ট করে যে এটা এতদিন খাবে, তারপর হাফ করে এতদিন খাবে। এরকম আমরা বলি যে 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই ঘুমের ওষুধ দিয়ে এটা দ্রুত ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে। তাহলেই তার এই দীর্ঘমেয়াদী তার যে ড্রাগ এডিকশনের মতো ডিপেন্ডেন্সগুলি আর গ্রো করবে না। আর যেটা অ্যাংজিওলাইটিক ওষুধ, এটা আমরা প্রোপানল জাতীয় ওষুধ, এগুলি আমাদের সব ফ্যাকাল্টি মেডিসিনের অন্যান্য ডাক্তার সাহেবরাও দিতে পারেন। তারা সিমটোমেটিক তারা দেবেন, 1-2 মাস দেন, তারপরে কিন্তু আর লাগে না এই ওষুধগুলি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়েছেন। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য। আসলে আমাদের দৈনন্দিন লাইফে কিন্তু এই সহজ জীবনটা, এই যে স্যার ম্যাডাম আমাদেরকে বলেছেন, এই যে সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, পর্যাপ্ত ঘুমানো, এই যে আমাদের বন্ধু বান্ধব পরিচিত সার্কেলগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করা, একটু প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, এই যে সহজ জীবনটা আমরা কেন যেন যাপন করতে পারছি না। আমরা হয়তো অর্থের পেছনে ছুটছি, ক্যারিয়ারের পেছনে ছুটছি, আধুনিকতার পেছনে ছুটছি। অনেক সারা বিশ্বের খবর আমার মুঠোফোনের মধ্যে, আমি সেগুলো জানছি। কিন্তু আমার যে সহজ জীবন, যেটা আমাকে একটা সুস্থতা দেবে, আমার ভেতরে একটা তৃপ্তি দেবে, আমার একটা মানসিক স্থিরতা দেবে, আমরা কেন যেন সেটি কিন্তু ধরতে পারছি না। আমাদেরকে আবার কিন্তু মূলে ফিরতে হবে, আমাদের সেই সহজ জীবনে ফিরতে হবে এবং সেটার চেষ্টা কিন্তু করে যেতে হবে। আশা করব আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা আবার নতুন করে ভেবে দেখবেন। এর মাধ্যমে আমাদের মধ্যে সচেতনতা তৈরি হবে। এই নাগরিক জীবনে কিভাবে আরেকটু সবুজ তৈরি করা যায়, কিভাবে মানুষের আরেকটু শান্তির জায়গা তৈরি করা যায়, আমার মনে হয় নীতি নির্ধারকরা এই ব্যাপারে ভূমিকা নেবেন। আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।